এই 14টা বাচ্চা একটা ক্লাসের বাংলাদেশকে পুরোপুরি পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখবে, সেই সাহস রাখবে, সেই সততা রাখবে, সেই নিষ্ঠা, সেই চিন্তা, সেই প্রজ্ঞা নিয়ে বড় হবে। আসলে সেই ধরনের 14টা বাচ্চাই যদি বড় করতে পারি, আমরা গড়ে তুলতে পারি, যেটা মানুষ গড়বার কারিগর বলা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, তাহলেই আমি সার্থক। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি সড়ক ধরে সামনে এগোলে হাতের বাঁ পাশে চট্টগ্রাম পলিটেকনিক্যাল কলেজ ও ইনস্টিটিউট। সেই রাস্তা ধরে সামনে গেলেই মুজাফফরনগর, সেখানে একটি ভবনে তৈরি করা হয়েছে আন্তর্জাতিক মানের এই শিশু শিক্ষা প্রতিষ্ঠান। এর নাম দেওয়া হয়েছে EDU ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুল চলতি শিক্ষা বর্ষেই ছাত্র ভর্তি করিয়ে ক্লাস শুরু করেছে। একদম শিশু বয়স থেকে যাতে শিক্ষার্থীরা ভালোভাবে গড়ে উঠতে পারে সেরকম সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে এই আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানটিতে। প্রতিটি ক্লাসের আলাদা রং, চেয়ার টেবিলগুলো খুবই সুন্দর। বাচ্চারা পড়তে বিরক্ত হলে এসেই খেলতে পারবে স্কুল কম্পাউন্ডের নানা ধরনের ক্রীড়া সরঞ্জাম নিয়ে। সুইমিং পুলও রয়েছে এতে। In the halls of East Delta International School, where dreams take flight, where every child's a jewel, a beacon of learning, where each child's light shines bright with potential, a journey divine. East Delta International, we stand with pride, unleashing potential, shaping destinies wide. Respect, discipline, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ক্লাসে 14 জনের বেশি ছাত্রছাত্রী ভর্তি করানো হবে না এবং প্রতি 7 জন ছাত্রের জন্য একজন করে শিক্ষক পাঠদান করাবেন। স্কুলে রয়েছে অত্যাধুনিক এক কম্পিউটার ল্যাব। এই ল্যাবে বসা থেকে শুরু করে কম্পিউটার পরিচালনা করার সকল পদ্ধতি বেশ আধুনিক এবং ছিমছাম, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নও। যিনি বলছে ওনার মেয়ে নাতনির কথা, ওনার 3 ছেলে মেয়ে এখানে পড়া, এটা একদম বাংলাল্যান্ডে পরিণত হবে। এই সন্তানরাই করবে একদিন, এবং তাও দেখতেও পাচ্ছেন। সেদিকে আমরা আছি। এত ভালো বলেন এবং খুব পজিটিভ একজন মানুষ, তো আপনার থেকেও সবাই একটু শুনতে চাই। আজ উপস্থিত হয়েছেন রফিকুল বাহার সাহেব, একজন পুরোধা সাংবাদিক। আমার ধারণা এখানে অভিভাবকরা আছেন, আপনারা সবাই যারা এখানে ফার্স্ট চান্স নিছেন, ইউ আর ভেরি লাকি যে এরকম একটা ভালো স্কুলে, একটা সুন্দর স্কুলে, সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আপনাদের বাচ্চারা পড়বে। আপনাদের সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমি আসলে রেডি না কিছু বলার জন্য, আমি জানতাম না কিছু বলতে হবে। যাক, আপনাদের যা এই সুন্দর একটা পরিবেশ দেখলাম, এটা জন্য আপনাকে ধন্যবাদ। আশিফ আইনি বাংলাতে, তুবা খালিদ, রাইন সত্তার, রেহনুমা বিন তালদাব, সজিদা খানম, মেহনাজ কামরুল, নওশিন নাসির, ইন্দ্রাণী গুহ। দর্শক, আপনাদেরকে এখন এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেটি আপনারা নিজেরাও খুব আনন্দ পাবেন। আর তার নাম সাইদ আল নোমান, ডাক নাম তুর্য।
তিনি পড়াশোনা করেছেন চট্টগ্রামের সেন্ট মেরিজ এবং ঢাকার সেন্ট জোসেফ অর্থাৎ মিশনারি স্কুলে পড়াশোনা শেষ করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুলেও তিনি পড়েছেন, পড়ালেখা শেষ করছেন। তারপর উচ্চতর ডিগ্রি নিয়েছেন আমেরিকার সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডের অক্সফোর্ড, বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, এইসব জায়গা থেকে পড়াশোনা করে এসে চট্টগ্রামে একটি অসাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, যেটির নাম ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এখন তিনি যে কাজটিতে হাত দিয়েছেন সেটি হলো যে এখানে শিশু শিক্ষা প্রতিষ্ঠানের, বিশেষ করে আন্তর্জাতিক মানের আধুনিক শিশু শিক্ষা এবং ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানের বেশ অভাব রয়েছে। সেই জায়গাটাই কাজ করবার জন্য তিনি হাত দিয়েছেন এবং এই বছরই, এই শিক্ষা বর্ষেই তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন, প্রাইমারি স্কুল। আমরা এখন আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেব নোমান আল তুর্কের সঙ্গে। হ্যালো, কেমন আছেন? আপনি কেমন আছেন? আচ্ছা, থ্যাংক ইউ। বলুন আপনার এই স্বপ্ন, এই স্কুল থেকে চট্টগ্রামবাসী কি পাবে? আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করতে চেয়েছি সবসময় স্কুল এবং কলেজগুলোর সাথে, এবং আমাদের স্বভাবতই অ্যাডমিশন টেস্টে যখন আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে এসে পরীক্ষাগুলো দেয়, আমরা বুঝতে পারছিলাম এখানে কিছু ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, এবং ডেফিসিয়েন্সিটা শুধু পড়াশোনাতে তা নয়, সাথে আসলে মোরাল এডুকেশনেও। আমার তখন মনে হলো যে আমরা যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এমপ্যাথি নিয়ে কথা বলি, আমরা পারসিভিয়ারেন্স, ডিসিপ্লিন, রেসপেক্ট, এগুলো নিয়ে যে কথা বলি, এমপ্যাথি বিশেষ করে ইমোশনাল ইন্টেলিজেন্স, সেগুলো আসলে আরও ভালো করে প্রথিত করা যায়, ইনস্টিল করা যায় স্কুল লেভেলে যদি আমরা চলে যাই এবং স্কুলে যদি কাজটা করি। সেজন্যই স্কুল কলেজের সাথে অনেক দিন ধরেই কাজ করার জন্য আমরা চেষ্টা করছিলাম। তখন মনে হলো, এবং সকলের রিকোয়েস্টেও এসছে আমার কাছে, যে আপনারা একটা স্কুল কেন করছেন না। তখন আমি ভাবলাম হ্যাঁ, এই প্রজেক্টে নামা যায়, এবং ইস্ট ডেল্টার মতোই একটা সোশ্যাল ভেঞ্চার। আমি মনে করি যে আমাদের আসলে একটু বড় হয়ে যাবে এই কথাটা, বা শুনতে বড় লাগবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমরা কেন পৃথিবীতে, আমাদের পারপাসটা কি, আমাদের এই এক্সিস্টেন্সের অর্থটা কি, এবং পারপাস অফ লাইফ, এটা আমি অলওয়েজ চেষ্টা করেছি খুঁজে বের করার। আমরা তো বাঁচবো 50-60 বছর, না হয় একটু বেশি সুস্থ থাকলে আরও 10 বছর বেশি। তো এই সময়টা তো অনেকটুকুই শেষ আমার জন্যও, এবং আপনার অনেকের জন্যই আর কি এই বয়সে। তো আমরা আর আছি কদিনের, এবং আমরা কি রেখে যেতে চাই? আমরা প্রতিষ্ঠান রেখে যেতে চাই। বলতে চাই পুঁথিগত বিদ্যা তাদেরকে দিয়ে দেয়া নয়, তাকে আসলে সত্যিকার অর্থে মানুষ হিসেবে করবার একটা প্রতিষ্ঠান তৈরি করতে চেয়েছি। সেটা ইসরায়েলটার মাধ্যমে হয়তো কতটুকু পেরেছি জানি না, আপনারা ভালো বুঝতে পারবেন। বাট সেই কাজটি আমি এখন স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে, অর্থাৎ এটিকে তো আমরা এখন গ্রেড 5 পর্যন্ত রেখেছি, প্লে গ্রুপ থেকে গ্রেড 5, আমরা এই গ্রেড 5কে আমরা ও লেভেলস এবং এ লেভেলসে নিয়ে যাব। তো এটা একটা কেমব্রিজ কারিকুলামে, বাট ভেরি মাচ আইবি ইন্সপায়ার্ড অ্যাট দ্য সেম টাইম। কেন আপনার এই ছোটদের স্কুলে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমাকে জিজ্ঞেস অনেকেই করে। আসলে আমরা ছোটবেলা থেকেই, ওই যে বলেছি, চ্যালেঞ্জেস মুখর আমাদের কিন্তু জীবন। আমরা যেখানেই যারা প্রতিষ্ঠিত, আমরা চ্যালেঞ্জেসের মধ্যে দিয়েই কিন্তু বড় হয়েছি। এই সাঁতার জানা, এই বিষয়টি কিন্তু একটা বেসিক আপনার স্কিল আমি মনে করি যেটা থাকা দরকার, এবং এই ছোটবেলাতেই তো তার আসলে সাঁতার শিখে ফেলা দরকার। বিকজ এই চ্যালেঞ্জটা কেন আমি পারবো না? আমি দেখেছি চট্টগ্রামে বাচ্চাদের জন্য অথবা মহিলাদের জন্য এই দুটো শ্রেণী বা গ্রুপের জন্য কোনো ইনডোর টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল আমি দেখিনি, হয়তো আছে বাট আমি দেখিনি। তো স্কুলেই যদি সেটা ব্যবস্থা করতে পারি, তাহলে তো আমাদের বাচ্চারা প্রথম থেকেই সেটা শিখে নিতে পারলো, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্কিল। যেটা এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে। আপনি লাইটের উপর খুব জোর দিয়েছেন, রঙের উপর খুব জোর দিয়েছেন, ফ্লোরের উপর খুব জোর দিয়েছেন। এই যে ফ্লোর দেখেন, এখানে যদি বাচ্চারা পড়ে, হাড় ভাঙার কোনো চান্স থাকবে না, ব্যথা পাওয়ার কোনো চান্স থাকবে না। তারপরে কালারের উপরে যে কালার, বহুমুখী, অনেক রূপ, অনেক সৌন্দর্য। কেন এগুলো? কেন সোফা? কেন এগুলো বলে? ধন্যবাদ আবারও একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেনের জন্য। এখানে যা কিছু আছে আমরা যদিও আমরা
আমাদের বয়স হয়ে গেছে তাই না, কিন্তু আমাদের মনের সেই শিশুটা কিন্তু আমাদের আছে, এখনো রয়ে যায়। এটা সবাই কেউ বলে, মুখ দিয়ে কেউ বলে না। আমরা এখনো খেলতে চাই যদি শরীর অ্যালাউ করে। আমরা এখনো কালার্স কিন্তু আমাদের মনকে অনেকভাবে আন্দোলিত করে, এবং আমাদের যে বয়সেরই হোক আমাদের ভালো লাগে কিন্তু রং। ছোট বাচ্চাদের, শিশুদের কিন্তু এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট তাদের। আমি মনে করি তাদেরকে, যেমন আপনি সোফাগুলো দেখছেন, এগুলো কিন্তু তাদের সাইজে বানানো, একেবারে ছোট করে তৈরি করা। মানে সাথে আছে আপনি যে বললেন আমাদের ফ্লোর, এই ফ্লোরটা করতে একটা দারুণ চ্যালেঞ্জে পড়েছিলাম। সেটা হলো ফ্লোরের নিচে আমরা, মানে এই উপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন তার নিচে একটা ফোম দেওয়া হয়েছে। তো বাচ্চারা যেন এখানে যত জোরেই তারা দৌড়াক, তারা পড়লে কোনো ব্যথা পাবে না। প্রতিটা অংশ এখানে ইনফ্যাক্ট ওই চাইল্ডের হেলথ, সেফটি হ্যাজার্ড, এই জায়গাটাকে মাথায় রেখে, হেলথ অ্যান্ড সেফটি হ্যাজার্ড এই জায়গাটাকে, এই চিন্তাগুলোকে আমরা মাথায় রেখেই কিন্তু পুরো স্কুলের এই প্লে জোন, ক্লাসরুম সেগুলো সাজিয়েছি। আর এনজয় করার বিষয়টা, আপনি বলছেন কালারের কথা, আমি আবারও বলবো, আমাদের মনে হয় রং আমাদের চিন্তার খোরাকও দেয়, অর্থাৎ চিন্তাকেও রাঙিয়ে দেয়। রং আমাদের বাচ্চাদের, আমরা যেটা তাদের ভেতরে যে স্পার্কটা আনতে চাই, অর্থাৎ চিন্তার জন্য যে প্ল্যাটফর্ম আমরা এই স্কুলটাকে দাঁড় করিয়েছি, সেখানে রঙেরও তো একটা অবশ্যই প্রভাব আছে। সেজন্য আমার মনে হয়েছে যে আমরা তাদের চিন্তাগুলোকে সেভাবে সাজাবো যেভাবে আমরাও চেয়েছিলাম আমাদের ছোটোবেলায়। যদি সেরকম একটা স্কুল পেতাম, যেটা আমার মনে হয়েছে আমি আমার ছোটোবেলায় কেন পেলাম না, সেই প্রত্যেকটা জিনিস এখানে চেষ্টা করেছি দিয়ে দেবার। কাট আসল কাজটা তো হবে শিক্ষকদের উপর, পড়াবে টিচাররা, শিক্ষকরা। এই শিক্ষকদের যোগ্যতাটা কতটুকু আসলে, এটা একটু জানতে চাই। অসাধারণ প্রশ্ন, যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি বিশ্ববিদ্যালয় করবার ক্ষেত্রেও একটা কথা বলেছি যে ক্যাম্পাস যতই সুন্দর হোক, আমাদের মূল মানুষগুলো হচ্ছে প্রফেসরস, লেকচারার্স, বা আমরা যারা পড়ান তারাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম দায়িত্ব। তারা বেস্ট মানুষগুলোকে আমরা রিক্রুট করতে পারছি কিনা, অথবা তাদেরকে সেই বেস্ট ট্রেনিংটা আমরা দিতে পারছি কিনা, এটাই হচ্ছে মূল কাজ যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের। ফ্যাসিলিটিস আমার কাছেও কামস নেক্সট, এটা পরের, দ্বিতীয় প্রায়োরিটি লিস্টের দ্বিতীয় বিষয়। সেই জায়গায় আমরা আসলে খুব ইন্টারেস্টিং 1300 CV পেয়েছি। আমি জানি না এটা শুনতে কেমন আপনার লাগলো। 1300 CV এসছে শুধু টিচারের জন্য, টিচিং পজিশনের জন্য, এবং দুর্দান্ত CV। আমাদের ইসডেল্টা ইউনিভার্সিটির অনেকে খুব ভালো ভালো ছাত্র তারাও অ্যাপ্লাই করেছে। বিভিন্ন স্কুলের এক্সপিরিয়েন্স টিচাররা অ্যাপ্লাই করেছে। আমার খুব ভালো লাগছে যে আমাদেরকে তারা জানতে পেরেছে আমাদের সম্পর্কে, এবং আমাদের উপর আস্থা রেখে আমাদের এখানে তারা কাজ করতে চেয়েছে। সেখান থেকে আমরা শুধুমাত্র 100 বা 150 জনের বোধহয় ইন্টারভিউ নিতে পেরেছি শর্ট লিস্ট করে, এবং এক্সপিরিয়েন্সটাকে আমরা দেখেছি প্রথমত। দ্বিতীয়ত আমরা দেখেছি তাদের ভেতরে আমাদের কিছু টেকনিক ছিল, আমরা এটাকে বলি সাইকোমেট্রিক টেস্ট। তো সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি তারা কিভাবে একটা বাচ্চার সাথে, বা একটা প্রি প্রাইমারি বা প্রাইমারি স্কুলে কিভাবে তারা বিভিন্ন সিচুয়েশনে তারা অ্যাক্ট করেন। ওই জায়গাটা আমরা এই সাইকোমেট্রিক টেস্ট দিয়ে বোঝার চেষ্টা করেছি। সেটা খুব ইম্পর্টেন্ট ছিল রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সাথে ছিল আমাদের বাইরের একটা এক্সপোজার আছে কি, বাইরের কোনো স্কুলে কখনো পড়িয়েছে বা নিজেরা পড়েছে কি বাংলাদেশের বাইরে, এটাও আমাদের কাছে মনে হয়েছে একটু ইম্পর্টেন্ট। আমরা সেটাও দেখেছি। আমরা দেখেছি ট্রেনিংটা কি করে গেছেন টিচারদের? ট্রেনিং আমরা আসলে স্কুল শুরু করবার 1.5 মাস আগেই আমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট অলমোস্ট। তো এটাও খুব ইন্টারেস্টিং। স্কুল শুরু করিনি, বাট টিচারদের রিক্রুট করে ফেলেছে। স্টুডেন্টের জন্য কতজন টিচার, এরকম একটা রেশিও আপনারা? অ্যাবসলিউটলি। ওটা শেষ করে এটাই আসি। সেটা হলো আমরা এই 1.5 মাস ধরে শুধু ট্রেনিং এর মাঝে রেখেছিলাম আমাদের টিচারদেরকে, এবং এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা আরও চলবে, এটা চলতেই থাকবে সবসময়। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা হলো আমাদের টিচার স্টুডেন্ট রেশিওটা কি। আমাদের এটি খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশে বা তাদের কাছে আছে আমি জানি না, আমরা এটা নির্ধারণ করেছি আমরা 1:7 রাখবো। 1:7 অর্থাৎ একজন টিচারের জন্য 7 জন বাচ্চার জন্য একজন টিচার, স্পেশালি প্রি প্রাইমারি এবং প্রাইমারি লেভেলে। আমরা এই ব্যাপারটিকে মোটামুটি আমাদের
একটা আমাদের পলিসিতেই নিয়ে এসেছি। কেননা আবার ওই পার্সোনালাইজড অ্যাটেনশন, পার্সোনালাইজড এডুকেশন, প্রত্যেকটা বাচ্চাকে যেন আমরা আলাদাভাবে পড়াতে পারি, শেখাতে পারি। আমরা যে বিষয়গুলো নিয়ে এথিক্স, মোরালিটি, এমপ্যাথি, ডিসিপ্লিন, রেসপেক্ট, যেগুলো নিয়ে আমরা আসলে কাজ করতে চাই, সেগুলো যেন আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমরা তাদের মাঝে ইনকালকেট বা ইনস্টিল করার সুযোগটা পাই। সেজন্য আমরা এই ক্লাসরুম সাইজ, যেটাকে বলি ক্লাস সাইজ, সেটা 14-এ রেখেছি। অর্থাৎ একটা ক্লাস, 2 জন টিচার, 14 জন বাচ্চা। শুধু কি ধনীর ছেলে মেয়েরাই পড়বে এই স্কুলে? না, সেরকম কিছু নয়। ইসরায়েল ইউনিভার্সিটিতেও আমরা একটা পলিসি করি, সেটা হলো যদি ভালো স্টুডেন্ট হয় এবং যার ফিনান্সিয়াল নিড আছে, তার জন্য ইসরায়েলটা খোলা। শুধু ডেমনস্ট্রেট করতে পারতে হয় যে তার নিডটা আছে এবং তার রেজাল্টসগুলো ভালো। সেই একইভাবে এখানেও আজ পর্যন্ত আমাদের তো দিস ইজ আওয়ার লঞ্চিং ইয়ার। এই বছরটায় যারা আমাদের এখানে অ্যাডমিশনের জন্য এসছে, আমাদের তো একটা স্ট্যান্ডার্ড ফিজ আছে, বাট আমরা বলে রেখেছি যদি কারো কোনো ফাইন্যান্সিয়াল নিড থাকে, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড ফিটা তিনি দিতে পারছেন না, তাহলে ইন্ডিভিজুয়াল কেস বাই কেস আমরা তার সাথে কথা বলে নির্ধারণ করব যে তার কি নিড, আমরা তাকে কিভাবে সাহায্য করতে পারি। বাট বাচ্চা যদি পড়তে চায় সে পড়তে পারবে, অ্যাজ লং এজ আমার ওই 14 জনের মধ্যে যেন থাকে, কেননা আমি এর বেশি স্টুডেন্ট অ্যাকোমোডেট করবো না। এইটা আসলে এটার এক্সপেন্সটা কিরকম? না, এভাবে বলাটা সমীচীন হবে না, বাট আমাদের মার্কেটে যে চট্টগ্রামে একটা স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুলের যে ফিজ, সেই ফিজটাই আমাদের এখানেও আছে সিমিলার স্ট্রাকচারে। অর্থাৎ এখানে শুধুমাত্র ধনীর অথবা যার আপনি যেভাবে বলতে চাইলেন আর কি, তারাই একটাই শ্রেণীর মানুষ আসবে, অ্যাবসলিউটলি নট কারেক্ট। আমরা ইনফ্যাক্ট এখনই যারা এসছে আমরা দেখছি যে তাদের নিডটা কেমন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট তাদের লাগছে কিনা, অর্থাৎ আমাদের যে স্ট্যান্ডার্ড ফিজ, সেই ফিজ থেকেও তাদের আরও কম লাগছে কিনা, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আমাদের একটা ফর্মাল প্রসেস আছে, সেই প্রসেসে। অতএব না, আপনার উত্তর যদি আমার দিতে হয় তাহলে বিষয়টা এভাবে আমি দেখি না। কেননা একটা বাচ্চা কোথায় পড়বে সেটা শুধু তার বাবা মার অর্থনৈতিক অবস্থা থেকে পুরোপুরিভাবে নির্ধারিত হবে। এটা অন্তত ইসরায়েল ইন্টারন্যাশনাল স্কুল বা ইসরায়েল ইউনিভার্সিটিতে আমি মনে করি সেটা প্রযোজ্য না। আপনি কতটা সফল হতে পারবেন বলে মনে করেন? সফলতা আপেক্ষিক ব্যাপার। আমি তো এখনই সফল, আমরা মনে করছি আমরা এখনই সফল, যদিও বিষয়টা আপেক্ষিক। কেন বলছি? কেননা আমার উদ্দেশ্য ছিল আমি স্কুলটা এরকম একটা টার্ময়েল, এখন তো একটা পলিটিক্যাল আপহিভাল হলো, বন্যা পরিস্থিতি, তার মাঝেই কিন্তু স্কুল শুরু হয়ে গেল এবং আমি দারুণভাবে কিন্তু সাড়া পাচ্ছি, অসাধারণ সাড়া। সেটা তো এক অর্থে বলাই যায় সফল, কিন্তু আবার আমার সাফল্য ঠিক নাম্বার অফ স্টুডেন্টস অথবা অন্য মেটেরিয়ালিস্টিক কোনো গেইনের মাধ্যমে আমি সফলতাকে পরিমাপ করি না। আমি দেখতে চাই আমাদের যে ট্রেনিং এবং যে এক্সপিরিয়েন্সের ফ্যাকাল্টি মানে টিচার্স আছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিস আছে, এটা দিয়ে আমরা যে উদ্দেশ্যে স্কুলটা করেছি সেটা আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা আমাদের চিন্তাগুলোকে। আপনার সুন্দর এবং সাহসী উদ্যোগের জন্য আরবি টক্সের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এসছেন, আমাদেরকে এভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো বুঝবার চেষ্টা করেছেন। আশা করি আপনারও ভালো লেগেছে। আমি সাথে এটাও বলতে চাই যে আসলে আমাদের ছোট্ট বাচ্চাদের, অনেকগুলো ছোট বাচ্চা বলতে আমি বুঝাচ্ছি টডলার আপ টু ধরেন 7-8 ইয়ার ওল্ড, 9 ইয়ার ওল্ড, তাদের কিন্তু কগনিটিভ ডেভেলপমেন্টটা এই বয়সে হয়। কগনিটিভ ডেভেলপমেন্ট খুব ইম্পর্ট্যান্ট এবং সেই সময়টাতে যদি তাদেরকে আমরা যে উদ্দেশ্যে স্কুলটা করেছি, অর্থাৎ আমরা যে মোরাল ভ্যালিউসগুলো নিয়ে, ভ্যালু বেস এডুকেশন নিয়ে যে আমরা কথা বলছি, সেটা যদি সত্যিকার অর্থে আমরা করতে পারি তাহলে আমরা একটা অসাধারণ জাতিতে পরিণত হতে পারবো। আমরা একটা এমন সময় হয়তো আবার পাবো বাংলাদেশে যেখানে এই 14টা বাচ্চা একটা ক্লাসের বাংলাদেশকে পুরোপুরি পরিবর্তন করে দেবার ক্ষমতা রাখবে, সেই সাহস রাখবে, সেই সততা রাখবে, সেই নিষ্ঠা, সেই চিন্তা, সেই প্রজ্ঞা নিয়ে বড় হবে। আসলে সেই ধরনের 14টা বাচ্চাই যদি বড় করতে পারি
আমরা গড়ে তুলতে পারি, যেটা মানুষ গড়বার কারিগর বলা হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে, তাহলেই আমি সার্থক।